পাবে। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যটুকু তাদের ছিল না, আত্মবিশ্বাস ছিল না। সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল, মাঠ সাজানো ছিল, পরিবেশ অনুকূলে ছিল। বিরোধী দলের প্রার্থীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। আমাদের দলেরই 12 জন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল 23 জনের মধ্যে। এরকম বিএনপির বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পুরা হয়েছিল, ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। অনেক ভেটেরান রাজনীতিবিদকে এক পায়ে এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি। তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতার। এই জন্য ধৈর্য হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সবকিছু। সেই নির্বাচনকে জাতি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিডনাইট, নিশিরাতের ইলেকশন। সম্মানিত বন্ধুগণ, এরপরে 24 আসলো, আরো ভয়াবহ অবস্থা। কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা রাখার সুযোগ দেওয়া হলো না, সব রাস্তা রুদ্ধ বন্ধ। এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না। তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে ভেসে উঠল। আওয়ামী লীগ নিজের দল এবং সিম্বল দিয়ে একজনকে দাঁড় করাইল, আবার দলের ভিতর থেকে আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করালো। এই নির্বাচনকে জনগণ বলেছে আমি এবং দামির নির্বাচন। আমি মানে আওয়ামী লীগ, দামি মানে তাদের লোক। এই নির্বাচন হওয়ার পরে তারা ঘোষণা দিলেন 41 সাল পর্যন্ত বাংলাদেশ থাকবে তাদের দখলে। আমরা তখন জেলে, অনেকদিন ধরেই জেলে ছিলাম। রাজনৈতিক বন্ধুরা কনফিউশনে পড়েছেন কেউ কেউ, এই জাতির বোধহয় আর কোনো মুক্তির পথ খোলা নেই, দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা। কিন্তু না, এরকম একটি ফার্সিক্যাল ইলেকশনের পরেই আল্লাহ তাআলা এই জাতিকে মুক্তির রাস্তা দেখাতে শুরু করলেন। আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা, তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এইখানেই সরকারের পচা সাম্যকে পা কেটেছে। তারা ধারণা করেছিলেন অতীতের ন্যায্য সঙ্গত সকল আন্দোলনকে যেভাবে গায়ের জোরে তারা দমিয়ে দিয়েছেন, এবারেরটাও তারা সেইভাবে পারবেন, কিন্তু এটি আর হয়ে ওঠেনি। সন্তানদের মা বাবারা, সঙ্গীরা, শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে যে মরলে পুরা জাতি একসাথে মরব, এটি হবে আমাদের মরণপণ যুদ্ধ এই অক্টোপাসের পেট থেকে বের হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সরকারের পতন হয়েছে অপমানজনকভাবে, এবং এই প্রথম বাংলাদেশ লক্ষ্য করল একটা সরকারের পতনের পর সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ দেশে থাকার সাহস করতে পারলেন না। এর আগেও আন্দোলনের মুখে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু দেশ ছেড়ে এইভাবে কেউ পালাননি। তাদের অপরাধের মাত্রা কি পরিমাণ ছিল এখান থেকে এটা অনুমান করা যায়। জাতি আশ্বস্ত হয়েছিল, যাক জ্বালাইয়া হলেও গেল, তো এখন দেখা যায় না, যায় না তো লেগেই আছে। ওই পা ভাঙ্গা ল্যাংড়া ভূত এখনো মাঝে মাঝে এসে উকিঝুঁকি দেয় বিভিন্ন কায়দায়, আকারে, ইঙ্গিতে। অপার থেকে উস্কানিমূলক নির্দেশনা আসে। এই সব নিয়ে আমরা জাতি হিসাবে রাজনীতির একটা বাঁক অতিক্রম করছি। আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার এবং তাদের অধিকাংশ শিক্ষিত। শিক্ষিত হয়ে কেন বেকার থাকবে? শিক্ষিত লোকগুলা তো 1 মিনিটের জন্য বেকার থাকার কথা না। এর মূল কারণ হলো জাতিকে মূর্খ বানায় রাখার জন্য, জাতিকে চোখের আলো কেড়ে নেওয়ার জন্য যেই রকম শিক্ষা দরকার ছিল 15.5 বৎসরে সেই শিক্ষা, সেই কুশিক্ষাই তারা জাতিকে দিয়েছে। এই
এই জন্য আমাদের যুবকদেরকে এখন বেকারত্বের অভিশাপ বুকে নিয়ে এখান থেকে ওখানে ছোটাছুটি করতে হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় বিচার নির্ভর সমাজ গড়তে চায়, যেই সমাজে দেখা হবে না কোন লোকটি কোন ধর্মের, কোন বর্ণের, কোন রঙের, এটা দেখা হবে না, কোন ভাষার। তিনি বাংলাদেশের নাগরিক, অতএব এটাই তার পরিচয়। তিনি একজন নাগরিক হিসাবে সকল নাগরিকের মতো সংবিধানে দেওয়া তার পূর্ণ অধিকার তিনি ভোগ করবেন। এটার আমরা শুনতেই চাই না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধর্মের উপাসনালয় প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিতে হবে। কেন এটা হবে? রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক সমাজের এটাই সৌন্দর্য। একবার একদল শাসন করবে, জনগণ তাদের শাসন বিবেচনায় নেবে, নিয়ে যদি ভালো মনে করে আবার আনবে, যদি ভালো মনে না করে তাহলে তাদেরকে বদলাবে, যাদেরকে ভালো মনে করে তাদেরকে সুযোগ দেবে। যারা বিরোধী দলে যাবে তারা ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করবে, সরকার ভুল করলে শুধরাবে, ধরে দিবে। যদি তারা না শুধরায় প্রতিবাদ করবে, প্রতিবাদের ভাষা না বুঝে প্রতিরোধ করবে। এটি হচ্ছে বিরোধী দলের কাজ। কিন্তু আমাদের সংস্কৃতিতে এটা গড়ে ওঠেনি। আমরা পাশ করলে বলি নির্বাচন শতভাগ সুষ্ঠু, আর আমরা ক্ষমতায় না যেতে পারলে আমরা বলি যে এই নির্বাচন দুষ্ট। এটা মানি না, এবং সাথে সাথে এটাও বলি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না সরকার। এই ইতিহাসও বাংলাদেশে আছে, এবং এটি আওয়ামী লীগ করেছে, অন্য কেউ করে নাই। সম্মানিত ভাইরা, এইভাবে ইতিহাসের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমাদের দেশ এগিয়ে চলছে। আমাদের এই যে যুব সমাজ বুক চিতিয়ে লড়াই করলো, জীবন দিল, পঙ্গু হলো, দুই চোখ নাই, দুই হাত নাই, দুই পা নাই, এক হাত নাই, এক পা নাই, মেরুদণ্ডে বুলেট নিয়ে বাসায় কিংবা হাসপাতালের বেডে অবশ হয়ে প্যারালাইজড হয়ে পড়ে আছে। এদের চাহিদাটা কি? খুব বড় নয়। এদের চাহিদা ছিল, we want justice, we don't want to see any disparity anywhere in the society. আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি, তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। এই ভোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। এই মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই দেশে এই পরিবর্তনে, দেশের ভিতর থেকে আমরা যারা লড়েছি, সমান তালে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই, তাদের না আছে এনআইডি, না আছে ভোটার তালিকায় নাম। এই জন্য আমাদের অত্যন্ত বলিষ্ঠ, ন্যায্য, স্বচ্ছ, স্পষ্ট দাবি, বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে, এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয়। দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্নও নেই, এখানে শুধু সদিচ্ছার ব্যাপার। ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা উদ্বিগ্ন। যদি 1,10,00,000 প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে, ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে, এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তাদের সংখ্যা যাই হোক, তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম ঝরে, সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে। মুখে বলবো রিমিটেন্স যোদ্ধা, আর সেই যোদ্ধাকে দিব না তার অধিকার,
এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস। আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই। আমরা দেখতে চাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যোদ্ধা হিসেবে আরো যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো নতুন একটা ডাইমেনশনে গতিতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি তাদেরকে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়, তাহলে তার করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এটা চাই না। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ়, স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নাই। এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশকে নিয়ে মোটা দাগে বাংলাদেশ জামাত ইসলামী যে চিন্তা করে সেটা আপনারা রিফ্লেকশন দেখছেন এখানে ডিসপ্লে বোর্ডগুলোতে। আমি নতুন করে এটা বলে আর আপনাদের সময়ের অপচয় করতে চাচ্ছি না। তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না। এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স। অবশ্যই বিশ্বসভার বাংলাদেশ একটি সদস্য রাষ্ট্র। আমরা সকল সদস্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে। আমরা সবাইকে সম্মান জানাতে চাই, তাদের ন্যায্য পাওনা আমাদের কাছে যা আছে তাও দিতে চাই, কিন্তু বিনিময়ে আমরাও সম্মান চাই। তারাও যেন আমাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। আমাদের যা ডিউ, যা পাওনা, সেটা যেন তারা আদায় করেন, সে দেশ যেটাই হোক। বিশেষভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে। আমরা আশা করব স্বাধীন বাংলাদেশের জনগণের এই অ্যাসপিরেশনকে তারা রেসপেক্ট করবেন সবাই। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাতে ইসলাম ইনশাআল্লাহ আমরা আশা করছি হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুতই অফিসিয়ালি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব এবং সেই সাথে আমাদের প্রতীকও ইনশাআল্লাহ আমরা ফিরে পাব। দুর্ভাগ্যজনক, হাইকোর্টের রায় দিয়ে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আর বুশ সভার বক্তব্য দিয়ে আমাদের প্রতীক খেয়ে ফেলা হয়েছে। ওই বুশ সভায় যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রতীকটা তারা হজম করে ফেলেছেন, যেটা ছিল বেআইনি, এখতিয়ার বহির্ভূত। আর তখনকার নির্বাচন কমিশন নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে একটা অন্যায্য পরামর্শকে তারা কার্যকর করে আমাদেরকে বঞ্চিত করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা, সম্মানের জায়গা, বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা। আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন। তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন, বাংলাদেশ জামাত ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে। কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকবো না। তবে আমরা আশা করতে চাই যে তারা সঙ্গত দায়িত্বটাই পালন করবেন। আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, মানবিক, দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, সেটা আমরা দোয়া করি। যুব সমাজের প্রতি আমাদের কমিটমেন্ট, আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে দেখতে চাই এবং কারিগর হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই।
প্রিয় দেশবাসী, এবং আজকের এই সুধীজন আরেকবার আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি ন্যায্য গণতান্ত্রিক আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত একটি দেশ গড়ার চলমান অভিযাত্রায় সংগ্রামে আমরা আবারও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, পরামর্শ দিবেন, দোয়া করবেন, আমাদের ভুল হলে সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন। আমরা ঋণী থাকব। বাংলাদেশ জামাত ইসলামী উপকৃত হবে, তার চাইতে বড় কথা দেশ উপকৃত হবে। আল্লাহ প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন। প্রত্যাশার একটা বাংলাদেশ গঠনে এই জাতিকে আল্লাহ সাহায্য করুন। আগামীতে আর যাতে কোনো ফ্যাসিবাদের কবলে এই দেশ না পড়ে, তার থেকে আল্লাহ তাআলা এই জাতিকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.